গণহত্যাকারী শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর শক্ত গণতান্ত্রিক ভিত তৈরি না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে মন্তব্য করেন দুই নেতা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করে কৃষক দল ও আমার বিএনপি পরিবার। এতে অংশ নেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা জানান জুলাই আন্দোলনের হতাহতদের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে, আর আগামী নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র। এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। এ সময় রাজনীতিতে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। ক্ষমতায় যে দলই আসুক, জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যাকারী হাসিনাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বিএনপির নেতাকর্মীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে, অথচ তার সহযোগী সাবেক মন্ত্রী, এমপি সহ আলোচিত ৪৫ আসামি তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৩ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার ১৬ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানায় তাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় বুধবার। ৭টি মামলায় হাজিরা দেন তারা। এর মধ্যে একটি মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ গুরুত্বপূর্ণ ব্যক্তি আসামি। তাদের মধ্যে গ্রেপ্তার সাবেক ১১ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সহ ১৬ জনকে পঞ্চম দফায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ শেখ হাসিনার সহযোগী হিসেবে হত্যাযজ্ঞের পরিকল্পনা ও বাস্তবায়নে নির্দেশ প্রদান। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে আদালতে হাসানুল হক ইনু অভিযোগ করেন, কাশিমপুর কারাগারে ডিবি কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে তার গলার স্বর পরীক্ষা করেছেন। তবে প্রসিকিউশন জানায় এ ব্যাপারে ট্রাইব্যুনালের পূর্বের আদেশ রয়েছে। ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। সেটা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষেই তদন্তকারী কর্মকর্তা ওনার ভয়েস টেস্টটা জেলখানায় করেছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ২৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্য আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও ২.৫ মাস বাড়িয়ে ৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরও ৫ মামলার তদন্তের সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল ১। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনে এখনো বহাল রয়েছে স্বৈরাচারের দোসররা।
তাদের কারণেই সরকারের অনেক উদ্যোগ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে চট্টগ্রামে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা থাকাকালে জুলাই শহীদ পরিবার নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে চাপের মুখে পড়তে হয়। উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি হয়েছে বলেও জানান তিনি। পরে দুপুরে রাঙ্গামাটি চৌমুহনীতে পথসভা করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, গত 50 বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত রাখা হয়েছিল। তার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই এখন সকলের প্রত্যাশা। পরে সমাবেশে যোগ দিতে বিকেলে চট্টগ্রাম পৌঁছান এনসিপি নেতারা। আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চভাবে, কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করতেছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে হয়, কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে। আগামী 31শে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ প্রস্তুতি কাজ চলছে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে একথা জানান তিনি। এ সময় আলী রিয়াজ বলেন, নিয়মিত আলোচনায় অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সংসদের উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। রোববার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ে আলোচনা হয়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। এসবের সাথে কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা চলে বিকেল 5টা পর্যন্ত। এর আগে 15তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে ঐক্যমত্য কমিশন। এখানে দুটো বিষয় বলে রাখি। একটা হচ্ছে উচ্চকক্ষ বিষয়ক আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম যে এই সপ্তাহান্তে অর্থাৎ শুক্র শনিবারের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় এসে আপনাদের সামনে কমিশনের সিদ্ধান্তটা জানাতে পারব। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে বিএনপি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেয়া হয় বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি আরও বলেন, আজ মূলত তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব হাতে পেয়েছেন বলেও জানান তিনি। এটা দেখে পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি। নতুন যে খসড়া প্রস্তাব ঐক্যমত্য কমিশন দিয়েছে তা নিয়ে আগামী পরশু দিনের বৈঠকে আলোচনা হবে। পরবর্তী আলোচনায় এ বিষয়ে বিএনপি একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন দলের এ নেতা। দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো। তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়, যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন। শৃঙ্খলা ফেরাতে এবার সড়কে নামলেন বিআরটিএ নতুন চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন। অভিযান চালিয়েছেন কারওয়ান বাজার, ফার্মগেট সহ কয়েকটি এলাকায়। ফিটনেসবিহীন গাড়িকে করেছেন মামলা ও জরিমানা। এদিকে সড়ক আইন সংশোধনে 15 দিনের আলটিমেটাম দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কোনো উদ্যোগী রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে পারেনি। ফিটনেসবিহীন গাড়ি আর লাইসেন্স ছাড়া চালক দাবিয়ে বেড়াচ্ছে রাজপথ। বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। কাগজে কলমে নিয়মিত অভিযান চালাচ্ছে বিআরটিএ। এবার নিজেই মাঠে নামলেন নতুন চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। অভিযানে অনেক গাড়ির কাগজপত্র মেলেনি, পাওয়া যায়নি ড্রাইভিং লাইসেন্স। যোগাযোগ করলে আপনারা বলতে পারবেন না, আমাদের কাছে কিছুই দেয় না। আর কাগজপত্র তো এই গাড়ির সাথে দেয় না। এই গেলে ডিপু থেকে ড্রাইভার লাইসেন্স আর গাড়ি পাঠায়। বিআরটিএর চেয়ারম্যান বলেন, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও অভিযান চালানো হবে। মামলা জরিমানা অব্যাহত থাকবে। সম্ভব না এটাকে আপলোড করা। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। এদিকে সড়ক পরিবহন আইন সংশোধন সহ 6 দফা দাবি জানিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায়ে সড়কে নামার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। আজকে মিলিত হয়ে আমরা একযোগে এক মুহূর্তে সিদ্ধান্ত করেছি 15 কার্য দিবসের মধ্যে সরকার
এই অচলাবস্থা নিরসন না করলে 15 কার্য দিবসের পরে বাংলাদেশে পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। তবে সড়কে চলাচলের অনুপযোগী যানবাহন তুলে নেয়ার বিষয়ে একমত নেতারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষের ঘটনায় আরও 4টি মামলা দায়ের করেছে পুলিশ। এ পর্যন্ত 8 মামলায় আসামি করা হয়েছে 8,404 জনকে। এখন পর্যন্ত মোট 310 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কারফিউ শেষে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। তবে এর আওতামুক্ত পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে শহরের পরিস্থিতি। এনসিপির সমাবেশে হামলা ও সংঘর্ষের 4 দিন পর গোপালগঞ্জে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। পরিস্থিতি বিবেচনায় কারফিউর সময় না বাড়িয়ে রোববার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ সভা, মিছিল ও জনসমাবেশ। কারফিউ না থাকায় খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও আদালত। বেড়েছে যানবাহন চলাচল। 144 ধারার আওতামুক্ত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে প্রাণচাঞ্চল্য। গাড়িগুলো চালাতে পারতেছি, সমস্যা হচ্ছে না, কোনো ঝামেলা নাই, খুব ভালো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অনার্স ফার্স্ট ইয়ারে, তাই জন্য আমি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে আসছি। আমি চাই যে পরিবেশটা অনেক ভালো হোক। যেরকম পরীক্ষা দিচ্ছে সুস্থ পরিবেশে ওই রকমই পরীক্ষা চলতেছে, সুন্দর, কোনো আতঙ্কবাণী নাই। গত কয়েকদিনের চেয়ে শহরের পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় কোনো গণগ্রেপ্তার হচ্ছে না। যারা দোষী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলেও জানান তিনি। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি ছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানকার পরিস্থিতি এখন আগের থেকে স্বাভাবিক হয়েছে, পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তফসিল আগামী 29 জুলাই ঘোষণা করা হবে। ভোট হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এবার নির্বাচনের জন্য ভোট কেন্দ্র 6 জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে 126 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। আরও 302 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত 15 জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী। পরে সন্ত্রাসী হামলায় তদন্তে কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী 126 জনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর হাতিরঝিল থানা বিএনপির নেতাকর্মীরা। স্কাটন থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না। ক্ষমতা ভোগ করার জন্য একটি দল নির্বাচন পেছানোর পায়তারা করছে। 15 দিনে দেশ স্বাধীন হয় না মন্তব্য করে তিনি বলেন, 16 বছরের আন্দোলনে স্বৈরাচার পতন হয়েছে। সব ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির এ নেতা। হাতিরঝিল থানা সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। আপনারা মনে করেন আপনারা পার পেয়ে যাবেন, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সার্জিদ হাসান নাহিদ, আপনারা পার পেতে পারবেন না। আপনারা গত
1 বছর যা যা করেছেন তার হিসাব বিএনপির প্রতিটা কর্মী নিভাই নেবে ইনশাআল্লাহ। নীলফামারী সদরের কানিয়াল খাতায় তিস্তা সেচ খালের কাঁচা সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। দুপুরে কালীতলা অংশে খালের সড়কে গর্ত সৃষ্টি হয়ে এ ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, দুপুরে হঠাৎ করে কানিয়াল খাতায় তিস্তা সেচ খালের কাঁচা সড়কে 30 ফুট এলাকা জুড়ে ভাঙন দেখা দেয়। এতে সেচ ক্যানেল সংলগ্ন প্রায় 100 হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেচ খালে পানি ও পানির প্রবাহ বেশি থাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা যায়নি। তবে ভাঙন এলাকায় মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে পাউবো। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। কাজে নিয়োজিত ঠিকাদার আছে, তারা ইতোমধ্যে ওই জায়গায় মাটি, জিও ব্যাগ, অন্যান্য মেরামতের কার্যক্রম শুরু করেছে। যে বিশাল পানির যেটা আধার তৈরি হয়েছে ইতোমধ্যে, সেই পানিটাই আমাদের এই ভাঙ্গা অংশ দিয়ে আমাদের পাশে যে নিম্নাঞ্চল বা আমাদের যে আবাদি জমি সেগুলোতে চলে যাচ্ছে। 2 মাস ধরে বন্ধ রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নকশা অনুমোদন সার্ভার ECPS। দীর্ঘ সময় ধরে অকেজো থাকায় থমকে আছে নকশা অনুমোদন থেকে শুরু করে ভূমি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার কাজ। এতে জনদুর্ভোগের পাশাপাশি সরকারও বঞ্চিত হচ্ছে রাজস্ব আদায় থেকে। এদিকে দ্রুতই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে রাজুক। গত 19 মে হ্যাক হয় রাজুকের ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম সার্ভার। এই ঘটনায় 2 জন গ্রেপ্তার হলেও চালু করা সম্ভব হয়নি সার্ভারটি। এরপর থেকে বন্ধ আছে জমির ছাড়পত্র সনদ দেওয়ার সেবা। পাস হচ্ছে না বাড়ি তৈরির প্ল্যানও। ফলে সেবা প্রার্থীরা পড়ছেন নানা ভোগান্তিতে। এগুলো বন্ধ থাকার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য অথবা ঘর বাড়ি বিল্ডিং করাতে অনেক সমস্যা হইতেছে। এটা যত দূরত্ব চালু হয় সেটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করছি আর কি। এই সমস্যার ফলে শুধু যে প্ল্যান পাস হচ্ছে না, এখানে দৈনন্দিন অনেক কাজ কিন্তু এই সার্ভারের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা এটার জন্য খুবই আমরা বারবার রাজুককে এই ব্যাপারে বলতেছি এবং আশা করা যায় ঠিক হয়ে যাবে। বিষয়টি স্বীকার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, জনবল সংকটে সমস্যা সমাধানে দেরি হচ্ছে। আশ্বাস দেন 1 সপ্তাহের মধ্যে সার্ভার সচল করার। কোনো কারণে সচল না হলে সনাতন পদ্ধতিতে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। খুব শীঘ্রই যদি আমাদেরকে ICT ডিপ্লোমা মন্ত্রণালয় যদি সাপোর্ট দিয়ে এটা আমাদের সিকিউরিটি সেটটা দূর করতে পারে, তাহলে আমরা আবার হয়তো 2-1 দিন বন্ধ রেখে তারপরে হয়তো আমরা এটা চালু করতে পারি অনলাইনে, আর না হলে আমরা ম্যানুয়ালি চালু করব। রাজুকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে 5 বছরে মোট 35 লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকারিভাবে এ গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। রোববার এ বিষয়ে সচিবালয়ে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের পক্ষে US হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সাওয়ার সই করেন। প্রতিযোগিতামূলক দরে যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে উচ্চমানের গম আমদানি করা হবে। সরকারের আশা, এই সমঝোতা দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও টেকসই করবে। একই সঙ্গে 2 দেশে দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।